স্মার্ট দেশের স্বপ্নযাত্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট পেশ, বেড়েছে প্রবৃদ্ধি লক্ষ্য, বড় চ্যালেঞ্জ রাজস্ব লক্ষ্য পূরণ। তো এই পুণ্যভূমি সকলের সম্মিলিত প্রয়াসে শত ঘাত প্রতিঘাত পেরিয়ে অপরাজয়ের প্রত্যয় বারবার ঘুরে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার দীপ্ত অঙ্গীকারে সাজানো হয়েছে 2024-25 অর্থবছরের বাজেট। বাজেটের দাম কমার চেয়ে বাড়ার তালিকায় বেশি, ভারী হবে বিলাসী পণ্যে, গাড়ি আমদানিতে শুল্ক গুনতে হবে এমপিদের। প্রস্তাবিত বাজেটকে গণমুখী দাবি আওয়ামী লীগের, দেশবিরোধী বলছে বিএনপি, জনবান্ধব নয় মন্তব্য জাতীয় পার্টির। দুর্নীতির অভিযোগের জবাব দিতে সময় পেলেন বেনজির, দুদকের আবেদনের স্থাবর সম্পদ দেখভালের তত্ত্বাবধায়ক নিয়োগ। এবং পেছালো ভারতের প্রধানমন্ত্রীর শপথ, মূল আনুষ্ঠানিকতা রোববার সন্ধ্যায়, যোগ দিতে শনিবার দিল্লি যাবেন শেখ হাসিনা। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিম টিভির সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি রানা ইসলাম। এবার বাজেটের খবর। নানামুখী চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েও টেকসই উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এ বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 5,41,000 কোটি টাকা। আয় ব্যয় মিলিয়ে সামগ্রিক ঘাটতি থাকছে 2,56,000 কোটি টাকা। নতুন বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.75%, আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা থাকবে 6.5% ঘরে। তবে বাজেটে করমুক্ত আয়সীমা বাড়েনি। বাজেটে বিস্তারিত জানাচ্ছেন ইফতেখার রেজা। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট উপস্থাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অধিবেশন কক্ষে প্রবেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। নিজের প্রথম বাজেটের শিরোনাম করেছেন সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। স্পিকারের অনুমতি নিয়ে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। অর্থবছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। শুরুতে বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে তা মোকাবেলায় সরকারের পদক্ষেপ ও উন্নয়ন চিত্র তুলে ধরেন অর্থমন্ত্রী। 2024-25 অর্থ বছরে বাজেটের আকার রেখেছেন 7,97,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে 4% কিছু বেশি। ব্যয় মেটাতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা, যার সিংহভাগ যোগাবে জাতীয় রাজস্ব বোর্ড। তাদের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 4,80,000 কোটি টাকা। কর রাজস্বের পরিমাণ জিডিপির 10% উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, কর জাল সম্প্রসারণ এবং কর আদায় ও রাজস্ব ব্যবস্থাপনার অটোমেশন এবং হিউম্যান ইন্টারফেস কমানো ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। নতুন অর্থ বছরে পরিচালন ব্যয় ধরা হয়েছে 5,06,971 কোটি টাকা, আর উন্নয়ন ব্যয় 2,81,453 কোটি টাকা। এর মধ্যে এডিপিতে বরাদ্দ 2,65,000 কোটি এবং এডিপি বহির্ভূত প্রকল্পে ব্যয় 7,627 কোটি টাকা। আয় ব্যয় মিলিয়ে বাজেটে ঘাটতি 2,51,600 কোটি টাকা। অনুদান বাদ দিলে তা বেড়ে দাঁড়াবে 2,56,000 কোটি টাকায়, যা জিডিপি 4.6%। ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়া হবে 1,27,200 কোটি টাকা, যার 36,500 কোটি টাকা ব্যয় হবে ঋণ পরিশোধে। আর অভ্যন্তরীণ উৎস থেকে 1,60,900 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের, যেখানে ব্যাংক খাত থেকে আসবে 1,37,500 কোটি টাকা। নতুন বাজেটে জিডিপি প্রবৃদ্ধির উচ্চাশা বহাল রেখেছেন অর্থমন্ত্রী। অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যেও প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা রেখেছেন 6.75%। টাকার অঙ্কে 55,97,414 কোটি টাকা। আর বাজেটে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%। নতুন অর্থ বছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে মূল চ্যালেঞ্জ মানছেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতির হার কমিয়ে আনার লক্ষ্যে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করা হচ্ছে এবং রাজস্ব নীতিতেও সহায়ক নীতি কৌশল অবলম্বন করা হচ্ছে। মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, ওএমএস ইত্যাদি কার্যক্রম জোরদার করা হয়েছে। আমাদের গৃহীত এসব নীতি কৌশলের ফলে আশা করছি আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 6.5% নেমে আসবে। এর আগে মন্ত্রিসভায় বিশেষ বৈঠকে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে এবারও বড় ধরনের পরিবর্তন এসেছে। এবার রেকর্ড রাজস্ব আয়ের লক্ষ্য দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে। নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগও প্রসারিত হয়েছে। এতদিন ব্যক্তি পর্যায়ে কালো টাকা সাদা করার সুযোগ থাকলেও এবারই প্রথম প্রতিষ্ঠানের জন্য সেই সুযোগ রাখা হয়েছে। এছাড়া ৩৬ বছর পর এমপিদের গাড়ি আমদানির উপর বসানো হয়েছে শুল্ক। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। দেশের ইতিহাসে ঘোষণা হলো ৫৪তম বাজেট। আর এ বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪,৮০,০০০ কোটি টাকা। এর মধ্যে আয়, মুনাফা ও মূলধনের উপর কর ধরা হয়েছে ১,৭৫,৬২০ কোটি টাকা। মূল্য সংযোজন কর ১,৮২,৭৮৩ কোটি টাকা। এছাড়া সম্পূরক শুল্ক ধরা হয়েছে ৬৪,২৭৮ কোটি টাকা। আমদানি শুল্ক ৪৯,৪৬৪ কোটি টাকা, রপ্তানি শুল্ক ৭০ কোটি টাকা আর আবগারি শুল্ক ধরা হয়েছে ৫,৮০৫ কোটি টাকা। এছাড়া অন্যান্য উৎস কর ধরা হয়েছে ১,৯৮০ কোটি টাকা। আগামী অর্থ বছরে বাজেটের জাতীয় রাজস্ব বোর্ডে বহির্ভূত কর ধরা হয়েছে ১৫,০০০ কোটি টাকা, যার মধ্যে সবচেয়ে বেশি ধরা হয়েছে স্টাম্প বিক্রয় বাবদ ১০,০০০ কোটি টাকা। বাজারে মধ্যম সারির ব্যবসায়ীদের জন্য নেই তেমন কোনো সুখবর। ১০ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক ধরা হয়েছে ৩,০০০ টাকা আর ৫০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত ধরা হয়েছে ৫,০০০ টাকা। তবে ১ কোটি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ধরা হয়েছে ১০,০০০ টাকা। ব্যাংক হিসেবে স্ল্যাব সমূহ এবং আবগারি শুল্কের পরিমাণ যৌক্তিকীকরণ সহ অফশোর ব্যাংকিং ইউনিটের আওতাধীন আমানতকারী ও বৈদেশিক ঋণদাতাগণের হিসাবের উপর আরোপনীয় আবগারি শুল্ক অব্যাহতি প্রদান করার প্রস্তাব করছে। আসছে অর্থ বছরে সংসদ সদস্যের আমদানি করা গাড়ির উপর ২৫% আমদানি শুল্ক বসানো হয়েছে। পাশাপাশি আমদানি পর্যায়ে ১৫% ভ্যাট আরোপেরও প্রস্তাব করা হয়েছে। ফলে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা পুরোপুরি আর থাকছে না। ৩৬ বছর ধরে শুল্ক কর ছাড়া গাড়ি আমদানির সুযোগ পেয়ে আসলেন এমপিরা। মাননীয় সংসদ সদস্যগণ কর্তৃক গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক কর অব্যাহতির সুবিধা সংক্রান্ত বিধানটি পরিবর্তন করা যেতে পারে। এই লক্ষ্যে সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী মহোদয়কে এ সংক্রান্ত বিধান প্রয়োজনীয় সংশোধনী অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। আর কালো টাকা সাদা করার সুযোগ ব্যক্তি ছাড়াও থাকছে এবার প্রতিষ্ঠানেরও। নগদ টাকা ১৫% কর দিয়ে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করা যাবে। তবে এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অর্থ বিল ২০২৪ সংসদে উত্থাপিত হলো। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। বাজেট ঘোষণার পর সবার চোখ থাকে কোন পণ্যের দাম কমছে আর কোন পণ্যের দাম বাড়ছে সেই দিকে। এবার সিগারেট, এসি, ফ্রিজ, মোটরসাইকেল ও বিনোদন সেবায় দাম বাড়তে পারে আর কমতে পারে প্যাকেটজাত গুঁড়ো দুধ, দেশীয় মোটরসাইকেল ও ডেঙ্গু কিট সহ নানা পণ্যের দাম। এবারও দাম কমার চেয়ে দাম বাড়ার তালিকায় বেশি। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়েছে মহান জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবং তিনি যে বিষয়টি আমরা আসলে এই বাজেটে যেসব বিষয় বা নিত্য পণ্যের দাম কমতে পারে বাড়তে পারে সেটি বলবো। তবে তার আগে আমি একটু জানাতে চাই যে ২০৩১ সালের মধ্যে অতি দারিদ্র্যের হার শূন্যের কোঠায় এবং ২০৪১ সালের মধ্যে সাধারণ দারিদ্র্যের হার ৩% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০২৪-২৫ অর্থ বছরের এই বাজেটে। এবং বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে বা বাড়তে পারে যেসব পণ্যের দাম সেগুলো একটু দেখাতে চাই। এবং বাড়তে পারে আমাদের যে ইনফো কার্ডটি রয়েছে সেখানে সিগারেট, মোবাইল ফোনের সিম কার্ড, মোবাইলে কথা বলার উপর যে খরচ সেটি বাড়তে পারে। গাড়ি, কোমল পানীয়, এনার্জি ড্রিঙ্কস, কাজু বাদাম, এসি, ফ্রিজ উৎপাদনে ব্যয় বাড়বে। একই সঙ্গে পানির ফিল্টার এবং এলইডি বাল্ব, সিএনজি এলপিজিতে কনভার্সন খরচ, একই সঙ্গে জেনারেটর, নিরাপত্তা সেবা, হাটবাজারের ইজারা, হাসপাতালের সরঞ্জাম আমদানিতে ব্যয় বাড়বে। এসব জিনিসের দাম বাড়তে পারে। একই সঙ্গে আসলে বিদেশি মাছ, আমসত্ত্ব, ফলের রস, আইসক্রিম, ইঞ্জিন অয়েল, ইট এইসব জিনিসের উপর দাম বাড়তে পারে। শিল্পের কাঁচামাল সহ বিভিন্ন পণ্যে শুল্ক কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। কোনো শিল্পের কাঁচামালই আর শূন্য শুল্কে আমদানি করা যাবে না। সুইচ, সকেট, হোল্ডার ইত্যাদি উৎপাদনের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানো হয়েছে ৫% থেকে ১% হারে। তবে ১৫% ব্যাট আরোপ করা হয়েছে ধান, গম, পেঁয়াজ সহ ২৭ নিত্যপণ্য আমদানিতে। এলসির উপর ১% কর কাটবে ব্যাংক। এতে এসব আমদানি করা নিত্যপণ্যের দাম বাড়তে পারে।
গত ৩৬ বছর ধরে সংসদ সদস্যরা যে শুল্কমুক্ত গাড়ি আমদানি করতেন, এবার সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে 25% শুল্ক দেওয়ার প্রস্তাবনা দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। আগামী জুলাই থেকে 15% কর দিয়ে বিনা প্রশ্নে অবৈধভাবে বা কালো টাকা সাদা করা যাবে, অর্থাৎ অবৈধ যে টাকা বা কালো টাকা সেগুলো সাদা করা যাবে, এমন প্রস্তাবনাও কিন্তু 2024-25 অর্থ বছরের বাজেটে দেওয়া হয়েছে। যেসব টাকা দিয়ে জমি, ফ্ল্যাট কিংবা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন, আর যেসব নিত্যপণ্যগুলোর কিন্তু দাম এবারের বাজেটে অর্থাৎ 2024-25 অর্থ বছরের বাজেটে কমতে যাচ্ছে, সেগুলো একটু আমাদের ইনফো কার্ডের মাধ্যমে একটু দেখাতে চাই। যেসব পণ্যগুলোর দাম কমতে পারে: প্যাকেটজাত গুঁড়া দুধ, বিদেশি চকলেট, ল্যাপটপ, নির্মাণ সামগ্রী, সুইচ সকেট, ইলেকট্রিক মোটর, এরপর আছে মোটরসাইকেল, কিডনি ডায়ালিসিসের ফিল্টার, ডেঙ্গু কিট, ক্যান্সারের চিকিৎসা খরচ, এগুলো কিন্তু কমতে পারে। আগেই বলা হয়েছে। এছাড়া বিদেশি পোশাক, ক্যান্সার ওষুধের কাঁচামাল, শুকনা ফল, মাশরুম, চা, গ্রিন টি, কফি ইত্যাদি ক্ষেত্রে শুল্ক কর ও শুল্কায়ন মূল্যে বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে, যার ফলে আসলে দাম কমার একটি সুযোগ তৈরি হয়েছে। এইটি হচ্ছে শেখ হাসিনা সরকারের 21তম বাজেট, অর্থাৎ বাংলাদেশের 54তম বাজেট। 2024-25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার প্রস্তাবিত যে বাজেট, সে বাজেটে যেসব পণ্যের দাম অর্থাৎ মূল্য বৃদ্ধি বা কমবে, সেগুলো কিন্তু আমি দেখিয়ে দিলাম আমার ইনফো কার্ডের মাধ্যমে। এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি। 2031 সালের মধ্যে অতি দারিদ্র্যের হার শূন্যের কোটা এবং 2041 সালের মধ্যে সাধারণ দারিদ্র্যের হারও 3% নামিয়ে আনতে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী। 2041 সালের মধ্যে সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উন্নয়নশীল দেশের জন্য বাংলাদেশ রোল মডেল বলেও জানান তিনি। সর্বোপরি নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নই 2024-25 অর্থ বছরের বাজেটের মূল লক্ষ্য। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। বাংলাদেশ এখন বিশ্বের 33তম বৃহৎ অর্থনীতির দেশ। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দরকার সমতা ও ন্যায়ভিত্তিক সুখী সমাজ ব্যবস্থা। এজন্য প্রয়োজন ডিজিটাল অর্থনীতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সাক্ষরতা। বৃহস্পতিবার আগামী অর্থ বছরের বাজেট অধিবেশনে সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আমরা এগিয়ে যাব অপার সম্ভাবনাময় আগামীর পথে ইনশাআল্লাহ। জানান, দেশে দারিদ্র্যের হার কমেছে, নিরাপদ পানি পাচ্ছে 98.8% মানুষ, শিক্ষার হার বেড়েছে, খাদ্য উৎপাদন বেড়েছে, যোগাযোগ অবকাঠামো বৃদ্ধি পেয়েছে, ডিজিটাল সেবার সংখ্যা কয়েকশো গুণ বেড়েছে, এমনকি ফ্রিল্যান্সারের সংখ্যায় বাংলাদেশ বিশ্বের দ্বিতীয়। জিডিপির গড় প্রবৃদ্ধি হয়েছে 6.7% বেশি। দারিদ্র্যের হার 18.7% এবং অতি দারিদ্র্যের হার 5.6% নেমে এসছে। অতি দারিদ্র্যের হার শূন্যের কোটায় আনা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত, সামুদ্রিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সহ 14টি বিষয়ের উপর এ বাজেটে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। আগামী অর্থ বছরের জন্য বাজেট প্রণয়নের সময় আমরা এই বিষয়গুলো বিশেষ বিবেচনায় নিয়েছি। সর্বোপরি 2041 সালের মধ্যে সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি খাতে শতভাগ আধুনিকায়ন ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। ভৌত, সামাজিক ও প্রযুক্তি অবকাঠামো বিনির্মাণের প্রতি জোর দেওয়া হয়েছে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। প্রস্তাবিত বাজেটকে সংকটে বাস্তবসম্মত গণমুখী বাজেট হিসেবে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংসদ ভবনে সাংবাদিকদের দেওয়া প্রতিক্রিয়ায় তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, এবারের বাজেটে নির্বাচনী ইশতেহারকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। সংকটের বাস্তবসম্মত গণমুখী বাজেট, এবং এই বাজেট বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী যে ইশতেহার, সেখানে আমাদের যে অঙ্গীকার ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটকে দেশ বিরোধী তথাকথিত লুটপাটের বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার এমন দাবি করেন মির্জা ফখরুল। নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে, অর্থাৎ এই যে আপনাদের সেই তথাকথিত বাজেট যেটা দেওয়া হয়েছে আর কি, এই বাজেটে আপনার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি, এবং আপনার যে সমস্ত জায়গাগুলোতে আপনার আয়ের অংশ দেখানো হচ্ছে তাতে করে সাধারণ মানুষের উপরে সমস্ত বোঝাটা গিয়ে পড়ে যাচ্ছে। কয় রূপপুর আপনার প্ল্যান্ট, কোথায় রূপপুর প্ল্যান্ট? এখন তো রূপপুর প্ল্যান্ট কোনো হচ্ছে না, একটু এগোচ্ছে না। কোথায় গেল আপনার সেই পায়রা বন্দর, সেই বন্দরের কাজগুলো কোথায় গেল? আর কি আপনার ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, খুব ভালো কথা, বাট ইন হোয়াট ওয়ে আপনি সাধারণ মানুষের সমস্যাগুলো সমাধান করছেন? এখন এই বাজেটের মধ্যে সবচেয়ে বড় আপনার সমস্যা যেটা, সেটা হচ্ছে যে এখানে এমপ্লয়মেন্ট জেনারেট করা, ক্রিয়েট করার মধ্যে কিছু নাই, নতুন করে মানুষের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। পুরো বাজেটে দেখবেন মেগা প্রজেক্টের এবং মেগা চুরি, মেগা দুর্নীতির জন্য করা হয়েছে। সুতরাং এই বাজেটকে শুধুমাত্র তথাকথিত ভাষায় গণবিরোধী বলবো না, এটা আসলে বাংলাদেশ বিরোধী বাজেট। এদিকে সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দাবি করেছেন প্রস্তাবিত বাজেটে জনবান্ধব নয়, করের বোঝা বাড়বে জনগণের উপর। রাজধানীতে বাজেট প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। বাজেট জনবান্ধব মোটেই হয়নি এবং জনগণের উপর চাপ তো আসছেই। আমি বলছি ট্যাক্স যেখানেই যত রেয়াত দেখ, সর্বস্বভাবে আয় তারা বেশি করবার জন্য টার্গেট নিয়েছেন এবং বেশিরভাগটা আয় করবেন ওরা পরোক্ষ করের মাধ্যমে, যার ফলে সাধারণ জনগণের উপরে করের বোঝা বাড়বে। সাধারণ জনগণের কোনো মুক্তির উপায় নেই, কোনো চাকরির সুবিধা নেই, যেহেতু আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আসছে না এবং সেগুলো আনার কোনো বন্দোবস্ত নেই, যেহেতু যে সেরকম পরিবেশ সৃষ্টি করা হয়নি। আমরা বিদেশিরা এখানে এসে টাকা ইনকাম করে দেশে নিয়ে যেতে পারে না, তো বিদেশে কে আসবে? তো জব ক্রিয়েশন হবে না। তা আমার যদি জিনিসপত্রের দাম উঠে, আমার যদি চাকরি বাকরির সুযোগ না হয়, তাহলে জনবান্ধব কীভাবে বলো? এইসব ব্যাপারে ওনাদের কোনো রকম কোনো দিক নির্দেশনা আমরা দেখতে পাই। প্রস্তাবিত বাজেটকে বাস্তবসম্মত ও যৌক্তিক বলে অভিহিত করেছেন ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলম। একই সঙ্গে ব্যক্তিগত কর্মুক্ত আয়ের সীমা 4.5 লাখ টাকার করার প্রস্তাবও দিয়েছেন তিনি। তবে ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পদক্ষেপ উদ্বেগ প্রকাশ করেছেন। আমি মনে করি যে অ্যাম্বিশিয়াস কোনো প্রজেক্ট না নিলে এবং আমাদের যদি ভালোভাবে যে প্রজেক্টগুলো নেওয়া হচ্ছে সেগুলিকে যদি ইমপ্লিমেন্ট করা যায়, সবাই মিলে যদি এটাকে কাজটা ঠিকভাবে করা যায়, তাহলে এই ইনফ্লেশনটা কমে আসবে এবং এটাকে একটা কন্ট্রোলের দিকে নিয়ে যেতে পারবে বলে আমি মনে করি। এই বাজেটটা অবশ্যই সরকার এটা যৌক্তিক এবং বাস্তবসম্মত, এটা আমার মনে হয় যে এটা বাস্তবায়নযোগ্য। চ্যালেঞ্জিং সময়ে গতানুগতিক বাজেট কোনো সমস্যার সমাধান দিতে পারবে না বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। সন্ধ্যায় তাৎক্ষণিক বাজেটের প্রতিক্রিয়া নিয়ে সিপিডি ভবনে কথা বলেন তিনি। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, উচ্চ আয়ের কর আরোপের ধাপগুলো ইতিবাচক হলেও অবৈধ অর্থ বৈধ করতে 15% কর প্রস্তাব দুঃখজনক। 15% কর দিয়ে কালো টাকা সাদা করার বিষয় নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় বলেও জানান তিনি। দুঃখজনকভাবে যে অপ্রদর্শিত কিংবা কালো টাকার উপরে যে 15% কর দিয়েই সেগুলোকে সাদা করা যাবে, সেই যে প্রস্তাবনাটি রাখা হয়েছে সেটি অত্যন্ত দুঃখজনক এবং আমরা বরাবরের মতোই বলছি যে এটা নৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে ঘোষিত নতুন বছরের বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এবারের বাজেটকে গণমুখী আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান তারা। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। নতুন বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল ও শোভাযাত্রা করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান নেতাকর্মীরা। এই বাজেটটা করা হচ্ছে যে গরিব মানুষের কথা, সাধারণ মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে এই বাজেটের মাধ্যমে যদি কোনো দুর্বলতা থেকে থাকে সেগুলো কেটে উঠে নিত্যপণ্যের দাম অবশ্যই মানুষের নাগালে চলে আসবে। বাংলার প্রত্যন্ত অঞ্চলে নতুন করে সাজানোর লক্ষ্যে এবং কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে নতুন বাজেটকে আমরা স্বাগত জানাই। অন্যদিকে বাজেট ঘোষণার পরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু করে রাজু ভাস্কর্যের পাদদেশ পর্যন্ত মিছিল করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। বাজেট ঘোষণা করা হয়েছে, এটি তরুণ প্রজন্মের স্বপ্নের প্রতিফলন ঘটেছে, বিশেষ করে আমাদের যুবকদের কর্মসংস্থান এবং আধুনিক মানসম্মত শিক্ষা ব্যবস্থার সুযোগ নিশ্চিত করা। বাজেটের মাধ্যমে বেকারত্ব সমস্যার সমাধান বহুলাংশেই সামনের দিকে এগিয়ে যাবে। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীরাও বাজেটকে স্বাগত জানান। শতভাগ জনমুখী বাজেট, এটা বিশেষ করে গরিব দুঃখী মেহনতি খেটে খাওয়া মানুষ তাদের ভাগ্যের উন্নয়নের বাজেট। আজকের যে বাজেট দেওয়া হয়েছে সেই বাজেটটাকে গণমুখী বাজেট বলা হয়েছে এবং সকল মহলে এটা প্রশংসিত হয়েছে। প্রস্তাবিত এই বাজেটে জনদুর্ভোগ কমে আসবে বলে প্রত্যাশা করেন তারা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। বাজেট নিয়ে আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। এবারে অন্যান্য প্রসঙ্গ। সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদ দুর্নীতি দমন কমিশনের তলবে বৃহস্পতিবার দুদকের হাজির হননি। দিনভর গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করলেও দেখা পাননি সাবেক এ প্রভাবশালী পুলিশ কর্মকর্তার। পরে দুদক সচিব জানান, নির্ধারিত সময়ে না আসায় আগামী 23 জুন তাকে পুনরায় তলব করা হয়েছে। তবে দুদকের আবেদনে সাবেক আইজিপির স্থাবর অস্থাবর সম্পদ দেখভালে একজন তত্ত্বাবধায়ক নিয়োগ দিয়েছেন আদালত। মাজহারুল আসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে ক্ষমতায় থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার, জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জন এবং বিদেশে অর্থ পাচারের যে অভিযোগ উঠেছে সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করে দুদক। তবে গতকালই তিনি আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করেন দুদকে। চিঠি পাঠিয়েছে সময় চেয়ে, 15 দিনের সময় চাইতে পারে, আইনে বলা আছে 15 দিন পর্যন্ত সময়। যদি সন্তুষ্ট হয়, অনুসন্ধান কর্মকর্তা সন্তুষ্ট হয়, সে সময় মঞ্জুর করতে পারে। নির্ধারিত সময়ে না আসায় অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসাবে আইন মেনে তাকে 23 জুন পুনরায় তলব করেছে সংস্থাটি। যেহেতু ওনার ব্যক্তিগতভাবে শুনানি গ্রহণ করা সম্ভব হয়নি, তাই আমাদের অনুসন্ধানকারী দল আরেকটি তারিখ নির্ধারণ করেছেন, আগামী 23 জুন 2024 তারিখ পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। ন্যায় বিচারের স্বার্থেই বাকি সবার মতো তদন্ত কর্মকর্তা তাকে সময় দিয়েছে বলেও জানান দুদক সচিব। ন্যায় বিচারের স্বার্থে অন্যান্য 10টি কেস, অন্যান্য সব কেসের মতো এই কেসটিও ব্যক্তিগত শুনানির জন্য দিন ধার্য করা ছিল এবং অনেক সময় যখন কোনো ব্যক্তি উপস্থিত না হন, এটি কিন্তু পরবর্তী একটি তারিখ নির্ধারণ করে দেওয়া হয়। সব কেসের মতো এই কেসও তাই করা হয়েছে। এদিকে বেনজিরে ক্রোক করা সম্পদ দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগে দুদকের আবেদন মঞ্জুর করেছে আদালত। অচিরেই তত্ত্বাবধায়ক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন দুদক সচিব। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।